Welcome students to a video lecture session in sociology. Today we are going to discuss emergence of sociology. Some of you may belong to English medium and others may belong to Bengali medium. So our lecture mode will be both in English and in Bengali for the sake of your understanding. Sociology is one of the youngest as well as one of the oldest of the social sciences. That means sociology came to be established as a distinct branch of knowledge with its own distinct set of concepts and its own methods of inquiry recently. অর্থাৎ এখানে তোমরা দেখো আমাদের আলোচনার মধ্যে আমরা বলছি যে সমাজতত্ত্ব হচ্ছে একদিক থেকে নবীনতম আবার অন্য দিক থেকে প্রাচীনতম একটা সমাজ বিজ্ঞান। দুটো কথা আমরা এখানে ব্যবহার করছি, ওয়ান ইজ দ্য ইয়াংগেস্ট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ দ্য ওল্ডেস্ট। ইয়াংগেস্ট বা নবীনতম এই কারণেই আমরা বলছি যে সোশিওলজি বা সমাজতত্ত্ব একটা ডিস্টিংক্ট ব্রাঞ্চ অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের একটা নির্দিষ্ট শাখা হিসেবে তার নিজস্ব কনসেপ্টস বা ধারণাগুলো নিয়ে এসছে এবং সোশিওলজিকে স্টাডি করার জন্য যে বিভিন্ন ধরনের মেথডসগুলো আছে সেই মেথডসগুলো রিসেন্টলি ডেভেলপ করছে। দ্যাট ইজ ওয়াই সোশিওলজি ইজ কনসিডার্ড as one of the youngest of the social sciences. Why sociology is oldest of the social sciences? Since the dawn of civilization, society has been a subject for speculation and inquiry along with other phenomena which have agitated the restless and inquisitive mind of man. Even centuries ago, people were thinking about society and how it should be organized and held views on man and his destiny, the rise and fall of people and civilizations. Though they were thinking in sociological terms, they were called philosophers, historians, thinkers, lawgivers, etc. অর্থাৎ এখানে আমরা কেন সোশিওলজি প্রাচীনতম সমাজবিজ্ঞানগুলোর মধ্যে একটা, তার কারণ আমরা জানি যে সভ্যতার একদম সূত্রপাত থেকেই সোসাইটি বা সমাজকে নিয়ে মানুষের চিন্তাভাবনা বা সমাজে যে বিভিন্ন ধরনের সামাজিক ঘটনাগুলো আছে বা ঘটনাগুলো ঘটছে যাকে আমরা সোশ্যাল ফেনোমেনন বলি, সেইগুলো নিয়ে মানুষের প্রশ্ন কিন্তু বহুদিন ধরেই। এবং সেক্ষেত্রে এই সমাজ নিয়ে চিন্তাভাবনা, সমাজের বিভিন্ন ধারণা নিয়ে মানুষের অনুসন্ধিৎসা, সেইগুলো প্রথম থেকেই কিন্তু মানুষকে ভীষণভাবে তাড়িত করেছে, হন্ট করেছে, চালিত করেছে। এবং সেই সময় যে সমস্ত থিঙ্কার্সরা ছিলেন তারা সোশিওলজিক্যাল টার্মিনোলজি দিয়েই বা সোশিওলজিক্যাল টার্মস দিয়েই সেগুলোকে ডিসকাস করছেন, আলোচনা করেছেন। সেই সময় তাদেরকে আমরা সোশিওলজিস্ট বলতাম না, তাদেরকে আমরা বলতাম দার্শনিক, ঐতিহাসিক, তাত্ত্বিক বা চিন্তক, আইন বিশেষজ্ঞ ইত্যাদি ইত্যাদি। সুতরাং এর থেকে তোমরা বুঝতে পারলে যে সোশিওলজি কেন ইয়াংগেস্ট এবং কেন ওল্ডেস্ট। Sociology has had fourfold origin in political philosophy, the philosophy of history, biological theories of evolution, and the movements for social and political reforms. আমাদের আলোচনার বিষয়বস্তু কি? ইমার্জেন্স অফ সোশিওলজি, সমাজতত্ত্বের উদ্ভব কিভাবে ঘটেছে। When we are going to study its emergence, আমরা দেখতে পাচ্ছি কতগুলো বিষয় সোশিওলজির ইমার্জেন্সের ক্ষেত্রে রেসপন্সিবল। হোয়াট আর দোজ? ওয়ান ইজ পলিটিক্যাল ফিলোসফি, যাকে আমরা রাজনৈতিক দর্শন বলি। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ফিলোসফি অফ হিস্ট্রি, ইতিহাসের দর্শন যাকে বলি। দ্য থার্ড ওয়ান ইজ বায়োলজিক্যাল থিওরিজ অফ এভলিউশন, অর্থাৎ বিবর্তনের জৈবিক তত্ত্ব। অ্যান্ড দ্য মুভমেন্টস ফর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল রিফর্মস, অর্থাৎ সমাজ এবং রাজনৈতিক ক্ষেত্রে যে সংস্কারগুলো হচ্ছে সেই সম্পর্কিত যে আন্দোলন। অল দিস ফ্যাক্টরস
are contributing to the growth and development of sociology. অর্থাৎ সমাজতত্ত্বের উদ্ভবের পেছনে এই বিষয়গুলো আছে। Before August Comte, societies were reflected in the writings of Plato, Aristotle, Monu, Kautilya, Confucius, Cicero and others. আমরা অগাস্ট কোট নিয়ে আমাদের আলোচনা করব পরে। অগাস্ট কোট, যাকে আমরা ফাদার অফ সোশিওলজি বলি, অগাস্ট কোটের অনেক আগে প্লেটো, অ্যারিস্টটল, মনু, কৌটিল্য, কনফুসিয়াস, সিসেরো এবং অন্যান্যরা তাদের থট প্যাটার্নস, তাদের রাইটিংসের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের সোশিওলজিক্যাল ইস্যুস বা বেটার বলা যায় যে সোশ্যাল ইস্যুসগুলো এক্সপ্লোর করেছেন। এক্ষেত্রে আমরা অ্যারিস্টটলের পলিটিক্স, কৌটিল্যর অর্থশাস্ত্র, মনুর স্মৃতি, কনফুসিয়াসের অ্যানালেক্টস, সিসেরোর অন জাস্টিস, প্লেটোর রিপাবলিক, এগুলোর কথা আমরা সাইট করতে পারি অথবা উল্লেখ করতে পারি। All those writings were related to the nature of society, law, religion, philosophy, etc. এই সমস্ত যারা চিন্তাবিদ তাদের যে লেখা, সেই লেখার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি জানতে পারছি? সমাজের প্রকৃতি, নেচার অফ সোসাইটি, ল, আইন, ধর্ম, রিলিজিয়ান, ফিলোসফি, দর্শন, এইগুলো সম্পর্কে আমরা জানছি। During the middle and early modern periods, the teachings of the church dominated human mind and most part of the human thinking remained as metaphysical speculation, totally detached from the scientific inquiry. যদি আমরা মধ্যযুগ এবং প্রাক আধুনিক যুগের কথা বিবেচনা করি, আমরা দেখছি যে সেই সময় হিউম্যান থট প্যাটার্ন, human beliefs, human thinking, all were strictly governed, controlled, dictated or monitored by the teachings of the church. অর্থাৎ চার্চ বা গির্জা, সেই গির্জার দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং সেই সময় মানুষের চিন্তা চেতনা সবই মেটাফিজিক্যাল অর্থাৎ আদিবিদ্যক বিষয়ের উপর কেন্দ্রীভূত ছিল এবং যেখানে হয়তো সায়েন্টিফিক ইনকোয়ারি অর্থাৎ বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা যার সাথে বিন্দুমাত্র যুক্ত ছিল না। From 16th century onwards, the intellectuals with their literary works appeared and they were trying to understand and interpret man's socio-political system. 16শ শতাব্দী থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্টেলেকচুয়ালস যারা যারা বুদ্ধিজীবী তারা তাদের বিভিন্ন ধরনের লেখাপত্রের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি মানুষ এবং মানুষের সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা বা অবস্থা সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে, সেগুলোকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন। এইরকম কিছু ইন্টেলেকচুয়ালসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি, যারা হচ্ছেন মেকিয়াভেলি, তার লেখা দ্য প্রিন্স, থমাস হবস, লেভিয়াথান, মন্টেস্কু, দ্য স্পিরিট অফ লস, অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশনস, কন্ডোরসেট, historical sketch of the progress of the human mind, Tommaso Campanella, City of the Sun, Sir Francis Bacon's New Atlantis, James Harrington's Commonwealth of Oceania, and H.G. Wells's A Modern Utopia. All these are the literary works which are significantly contributing to the growth and development of sociology. অর্থাৎ এই সমস্ত যারা চিন্তাবিদ তাদের লেখাপত্রের মধ্যে দিয়ে তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সমাজতত্ত্বের একটা উদ্ভবের বা উৎপত্তির একটা ভিত্তিভূমি যেন তৈরি হচ্ছে। During the 19th century, due to the systematic attempts made by August Comte, Herbert Spencer, Karl Marx, Emil Durkheim, Max Weber and others, a new science of society called sociology had emerged. সমাজতত্ত্ব একটা নতুন সমাজের বিজ্ঞান এবং সেটার আবির্ভাব ঘটছে
ঊনবিংশ শতাব্দীতে। কাদের মাধ্যমে? না অগাস্ট কোথ, হার্বার্ট স্পেন্সার, কার্ল মার্কস, এমিল দুরখাইম, ম্যাক্স ওয়েবার এবং অন্যান্য যে সমস্ত সমাজতত্ত্ববিদরা রয়েছেন তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে। এবং তারা বেসিক্যালি এই সোশিওলজির পায়োনিয়ার্স বলা যেতে পারে। সোশিওলজিকে আমাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশনকে আমরা কখনোই ইগনোর করতে পারি না। দ্য সায়েন্স অফ সোশিওলজি became distinct in the second half of the 19th century and early part of the 20th century। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ এবং বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে সোশিওলজি যে একটা সায়েন্স, সমাজতত্ত্ব যে একটা বিজ্ঞান, সেইটা একটা ডিস্টিংক্ট রূপ হিসেবে, একটা প্রতিষ্ঠিত রূপ হিসেবে আমাদের সামনে উঠে আসছে। টিবি বটমার আর্লি সোশিওলজির কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স তুলে ধরেছেন। ইন হিজ ভিউ আর্লি সোশিওলজি ওয়াজ এনসাইক্লোপেডিক। এনসাইক্লোপেডিক কথাটার মানে আমরা জানি যে এনসাইক্লোপিডিয়া কথাটা থেকে এসছে, মানে বিশ্বকোষ। দ্যাট ইজ দ্য স্টাডি অফ হোল সোশ্যাল লাইফ অফ ম্যান অ্যান্ড উইথ দ্য হোল অফ হিউম্যান হিস্ট্রি। অর্থাৎ আর্লি সোশিওলজি কি করছে? যে মানুষের সামগ্রিক যে সামাজিক জীবন তাকে স্টাডি করছে, তাকে আলোচনা করছে এবং মানব ইতিহাসকেও সামগ্রিকভাবে আলোচনা করছে। সেকেন্ড, আর্লি সোশিওলজি ওয়াজ লার্জলি evolutionary in nature. Early sociology was under the influence of philosophy of history, and the biological theory of evolution was mainly evolutionary in nature. একদম প্রাথমিক পর্বে সমাজতত্ত্বকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমাজতত্ত্বের উপর একদিকে যেরকম ইতিহাস দর্শন এবং অন্যদিকে বিবর্তনের জৈবিক তত্ত্বগুলির প্রভাব পড়েছিল, এবং তার ফলে একটা ইভলিউশনারি পার্সপেক্টিভ, একটা বিবর্তনমূলক দৃষ্টিভঙ্গি সমাজতত্ত্ব কিন্তু দিচ্ছে। থার্ড ওয়ান, ইট ওয়াজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ এ পজিটিভ সায়েন্স সিমিলার ইন ক্যারেক্টার টু দ্য ন্যাচারাল সায়েন্সেস। সোশিওলজি ইন দ্য 19th century was modeled upon biology। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে সমাজতত্ত্ব, সেই সমাজতত্ত্বের উৎপত্তিটাই হয়েছিল কিন্তু এই জীববিজ্ঞান, সেই জীববিজ্ঞানের মডেলটাকে অনুসরণ করে। দিস ফ্যাক্ট কুড বি ascertained from the widely used conceptions of society as an organization and from the attempts to formulate general laws of social evolution। অর্থাৎ আমরা সেই সময় সোশিওলজিকে দেখতে পাচ্ছি যে সোশিওলজির মধ্যে জাস্ট ঠিক আগে আমরা আলোচনা করেছিলাম একটা বিবর্তনমূলক দৃষ্টিভঙ্গি, সেই বিবর্তনমূলক দৃষ্টিভঙ্গি খুব স্পষ্ট হয়ে উঠছে এবং পজিটিভ সায়েন্স, যেটাকে আমরা বাংলায় দৃষ্টবাদী বিজ্ঞান বলি, সেই দৃষ্টবাদী বিজ্ঞান হিসেবে সোশিওলজিকে বোঝায় এবং তাকে অনেকটাই ন্যাচারাল সায়েন্সেস অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানের মডেলে গড়ে তোলা হয়। নেক্সট, it was a science of the new industrial society. It was a science of the new industrial society. That means even though sociology claimed itself to be a general science, it dealt particularly with social problems arising from the political and economic revolutions of the 18th century. যদিও আমরা সমাজতত্ত্বকে একটি সাধারণ বিজ্ঞান বা একটা সামাজিক বিজ্ঞান হিসেবে দেখছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে অষ্টাদশ শতাব্দীতে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে বিপ্লব ঘটেছিল এবং তার মাধ্যমে যে সমস্ত সামাজিক সমস্যাগুলো তৈরি হয় সেইগুলো নিয়ে কিন্তু সোশিওলজি ডিল করে। অর্থাৎ নিউ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, নতুন যে শিল্পাশ্রয়ী সমাজ বা নতুন যে শিল্প সমাজ, সেই শিল্প সমাজকে ভালোভাবে জানার বা স্টাডি করার একটা বিজ্ঞান হিসেবে সোশিওলজি ডেভেলপ করে। It had an ideological as well as scientific character. Various conservative and radical ideas
entered into its formation, gave rise to conflicting theories and provoked controversies which continue to the present day. সমাজতত্ত্বের মধ্যে একটা মতাদর্শগত এবং একটা বৈজ্ঞানিক চরিত্র আছে, এবং আমরা দেখেছি এই সোশিওলজির ফরমেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনজারভেটিভ এবং র্যাডিক্যাল আইডিয়াস ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করেছে, এবং তার ফলে এক ধরনের কনফ্লিক্টিং থিওরিজ ডেভেলপ করেছে, দ্বন্দ্বমূলক কিছু তত্ত্ব ডেভেলপ করেছে, যেটা বিতর্কেরও জন্ম দিয়েছে, এবং সেই বিতর্ক কিন্তু এখনো সমানভাবে রেলিভেন্ট বা প্রাসঙ্গিক আমরা বলতে পারি। নেক্সট, নাও উই আর গোয়িং টু ডিসকাস দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ইমার্জেন্স অফ সোশিওলজি। অর্থাৎ কোন কোন উপাদানের প্রভাবে সমাজতত্ত্বের উদ্ভব হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এবার আমরা আলোচনা করছি। সোশিওলজি কেম টু বি এস্টাবলিশড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এ সেপারেট সোশ্যাল সায়েন্স ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। ঊনবিংশ শতাব্দীর একদম মধ্যভাগ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সমাজতত্ত্ব একটা স্বাধীন এবং একটি স্বতন্ত্র সমাজ বিজ্ঞান হিসেবে ডেভেলপ করছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন and industrialization, that is factory system of production and the consequent mechanization and industrialization. Industrialization led to urbanization. First factor কে আমরা এভাবেই ব্যাখ্যা করছি। We know that industrial revolution took place first in England during the 18th century, brought about sweeping changes in Europe. আমরা জানি অষ্টাদশ শতাব্দীতে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় এবং যার ফলে সমাজে একটা সুদূরপ্রসারী পরিবর্তন আসে। সোশিওলজি ইমার্জড ইন দ্য কনটেক্সট অফ দিস সুইপিং চেঞ্জেস। এই যে সুদূরপ্রসারী পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনের পটভূমিতেই কিন্তু সোশিওলজির ডেভেলপমেন্ট হয়। ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন, আমরা ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন বলতে কি বুঝি না, ফ্যাক্টরি মানে কারখানা, সেই কারখানা পরিচালিত উৎপাদন ব্যবস্থা, অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট মেকানাইজেশন মানে আমরা বুঝি যান্ত্রিকীকরণ, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে যাকে আমরা বলি শিল্পায়ন। সো ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট মেকানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্রট টার্ময়েলস ইন সোসাইটি। অর্থাৎ কারখানা পরিচালিত উৎপাদন ব্যবস্থা এবং তার ফলশ্রুতি হিসেবে যে যান্ত্রিকীকরণ ঘটেছিল বা শিল্পায়ন ঘটেছে, সেটা কিন্তু সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করে। নিউ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেকনোলজিস চেঞ্জ দ্য ফেস অফ সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এর ফলে নতুন নতুন শিল্প কারখানা তৈরি হয়, নতুন নতুন টেকনোলজি বা প্রযুক্তির আবির্ভাব হয়, যা কিন্তু সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করে। দ্য সিম্পল রুরাল সোশ্যাল লাইফ and small-scale home industries were replaced by complex urban social life and mass production of goods. যে সহজ সরল অনাড়ম্বর গ্রামীণ সামাজিক জীবন ছিল এবং যেখানে গৃহে যে সমস্ত ক্ষুদ্র মানের বা ক্ষুদ্র আয়তনের যে উৎপাদন ব্যবস্থা ছিল, তার পরিবর্তে আসতে শুরু করে জটিল নাগরিক সামাজিক জীবন, এবং প্রচুর পরিমাণে দ্রব্য উৎপাদন হতে শুরু করে বিকজ অফ দ্য মেশিনস, যন্ত্রের জন্য। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চেঞ্জড দ্য ডিরেকশন অফ সিভিলাইজেশন। এই শিল্পায়ন কি করে, সেই সভ্যতার অভিমুখ পরিবর্তন করে। ইট ডিস্ট্রয়েড অর র্যাডিক্যালি অল্টার্ড দ্য মিডিয়েভাল কাস্টমস, বিলিফস অ্যান্ড আইডিয়ালস। তার ফলে আমাদের যে মধ্যযুগীয় যে প্রথা, বিশ্বাস এবং আদর্শ, সেইগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লেড টু আরবানাইজেশন। দ্যাট মিনস peasants left rural areas and arrived at the towns and cities where they worked as industrial laborers under dangerous situations or conditions. শিল্পায়ন নগরায়নের সূচনা করে। গ্রাম থেকে কৃষকরা শহরে আসে
এবং শহরে এসে তারা ইন্ডাস্ট্রিয়াল লেবারার, শিল্প শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয়। কিন্তু তারা যে ধরনের এনভায়রনমেন্টে কাজ করতেন এবং সেই এনভায়রনমেন্টটা কিন্তু তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকর ছিল। Cities grew rapidly, providing an anonymous environment for the people. তার সাথে সাথে শহর এবং নগর গড়ে উঠছে। শহর এবং নগর গড়ে ওঠার মানে আমরা জানি যে প্রচুর জনসংখ্যা, হিউজ পপুলেশন। প্রতিদিন প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের একটা এনকাউন্টার হচ্ছে, ফ্রিকুয়েন্ট এনকাউন্টার, যেটাকে আমরা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া বলি। কিন্তু বেশিরভাগই কিন্তু মানুষের ক্ষেত্রে সেই ক্লোজ, প্রক্সিমেট, ইন্টিমেট রিলেশন সেটা আমরা দেখতে পাচ্ছি না। বেশিরভাগ ক্ষেত্রেই সেই রিলেশনটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফর্মাল রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং অ্যানোনিমাস রিলেশনশিপ তৈরি হচ্ছে। অ্যারিস্টোক্রেসিস অ্যান্ড মনার্কিস ক্রাম্বলড অ্যান্ড ফেল। অভিজাততন্ত্র এবং রাজতন্ত্রের ধ্বংস সাধন হচ্ছে। রিলিজিয়ন বিগ্যান টু লুজ ইটস ফোর্স অ্যাজ এ সোর্স অফ মরাল অথরিটি। নৈতিক কর্তৃত্বের যে আধার হিসেবে যে ধর্ম, সেই ধর্ম তার ক্ষমতা হারাচ্ছে। অন দিস ব্যাকড্রপ, the need of sociology was felt to understand the transformations that seemed to threaten the stability of European society. এই রকম পটভূমিতে সোশিওলজির প্রয়োজনটা অনুভূত হতে থাকে, কারণ গোটা সমাজে যে পরিবর্তনটা হচ্ছে, যে পরিবর্তনটা ইউরোপিয়ান সমাজের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বকে নড়বড়ে করে দিচ্ছে, তাকে ভালোভাবে জানার বা বোঝার জন্য সোশিওলজি নামে এই সাবজেক্টটার প্রয়োজন। সোশ্যাল থিঙ্কার্স আর্গিউড দ্যাট দেয়ার ওয়াজ অ্যান আর্জেন্ট নিড টু এস্টাবলিশ এ সেপারেট সায়েন্স অফ সোসাইটি। সমাজচিন্তকরা উপলব্ধি করলেন এই যে সমাজে যে সমস্যা, এই সমস্যাটাকে বোঝার জন্য একটা আলাদা সমাজকে স্টাডি করার জন্য বিজ্ঞানের প্রয়োজন। According to them, such a science would be of great help in understanding the nature and problems of society and to find out solution for these. তারা মনে করলেন এই যে নতুন বিজ্ঞানটা আসবে, সেই বিজ্ঞানটা সমাজের প্রকৃতি এবং সমাজের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে বুঝতে সাহায্য করবে এবং সেই সঙ্গে সঙ্গে এর সমাধান সূত্র একটা বার করার চেষ্টা করবে। Next factor is inspiration from the growth of natural sciences, অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞান থেকে অনুপ্রেরণা পাওয়া, প্রাকৃতিক বিজ্ঞানগুলির যে বিকাশ ঘটছে তার থেকে অনুপ্রেরণা পাওয়া, সেটাও কিন্তু সোশিওলজির ইমার্জেন্সের ক্ষেত্রে একটা রেসপন্সিবল ফ্যাক্টর। 19th century was a period in which natural sciences had made much progress. ঊনবিংশ শতাব্দী হচ্ছে এমন একটা সময় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক বিজ্ঞানগুলির কিন্তু খুব বিকাশ ঘটছে। The success made by the natural scientists inspired and even attracted good number of social thinkers to follow their path. ন্যাচারাল সায়েন্টিস্ট অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানীরা তাদের ডোমেইনে যে সাকসেসটা পাচ্ছেন, যে সাফল্যটা পাচ্ছেন, সেটা কিন্তু সমাজ চিন্তাবিদদের একটা বড় অংশকে ভীষণভাবে আকৃষ্ট করে, অনুপ্রাণিত করে তাদের মডেলটাকে অনুসরণ করতে। If their methods could be successful in the physical world to understand physical or natural phenomena, then these methods could be used to study the social world also. যদি এই প্রাকৃতিক বিজ্ঞানীরা বা ন্যাচারাল সায়েন্টিস্টরা তাদের ন্যাচারাল সায়েন্সের মধ্যে দিয়ে প্রাকৃতিক এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারছে, বুঝতে পারছে, তাহলে সমাজ চিন্তাবিদরাও মনে করতে লাগলেন যে এইরকম ন্যাচারাল সায়েন্সের মডেলটাকে বেস করেই সোশ্যাল ওয়ার্ল্ডকেও স্টাডি করা যাবে। সোশ্যাল ওয়ার্ল্ড বা সামাজিক জগৎ, সেই সামাজিক জগৎকেও ব্যাখ্যা করা যাবে এবং তার জন্য সোশিওলজি নামে এই বিজ্ঞানটা বা সায়েন্সটার প্রয়োজন রয়েছে। Another important factor is that inspiration provided by the radically diverse societies and cultures of the colonial empires. ঔপনিবেশিক
যে শাসন বা সাম্রাজ্য, তার অধীনস্থ যে বিভিন্ন ধরনের সমাজ এবং সংস্কৃতি, যারা নিজেরা নিজেদের মধ্যে যথেষ্ট ডিফারেন্সিয়েটেড, মানে তারা নিজেদের মধ্যে তাদের অনেকটাই পার্থক্য রয়েছে, সেই ধরনের সমাজ এবং সংস্কৃতিও সোশিওলজির ইমার্জেন্সের পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। The colonial powers of Europe were exposed to different types of societies and cultures in the colonial empires. Their exposure to such diversities in societies and cultures provided an intellectual challenge for the social scientists of the day. এই যে বিভিন্ন ধরনের সমাজ, বিভিন্ন ধরনের সংস্কৃতি, ডাইভার্সিফাইড প্যাটার্ন অফ সোসাইটিস অ্যান্ড কালচার্স, সেগুলো এক ধরনের ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে সোশ্যাল সায়েন্টিস্টদের কাছে। ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়াইডলি কন্ট্রাস্টিং সোশ্যাল প্র্যাকটিসেস অফ দিস ডিস্ট্যান্ট পিপল রেইজড ফ্রেশ কোশ্চেন্স অ্যাবাউট সোসাইটি। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সমাজ, বিভিন্ন ধরনের কালচার, তাকে কেন্দ্র করে যে ইনফরমেশনগুলো বা যে তথ্যগুলো সংগৃহীত হচ্ছে, কালেক্টেড হচ্ছে, সেগুলো অনেক সময় সোসাইটি সম্পর্কে নতুন নতুন প্রশ্ন বা ফ্রেশ কোশ্চেন্সের জন্ম দিচ্ছে। সোশিওলজি, a new science of society, had emerged as an independent science in an attempt to find convincing answers to these questions. ফলে এই যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই প্রয়োজন হচ্ছে সোশিওলজি বা সমাজতত্ত্বের মতো একটা নতুন সমাজের বিজ্ঞানের। Now, we are going to focus our attention on founding fathers of sociology. সমাজতত্ত্বের উদ্ভবের ক্ষেত্রে যারা পথপ্রদর্শক, যারা পায়োনিয়ার্স, তাদেরকে আমরা ইন ব্রিফ আলোচনা করব এখানে। অগাস্ট কোথ 1798 to 1857 টাইম পিরিয়ড, হারবার্ট স্পেন্সার 1820 to 1903, কার্ল মার্কস 1818 to 1883, এমিল দুরখাইম 1858 to 1917, and Max Weber 1864 to 1920. Auguste Comte. Auguste Comte, the French philosopher, is traditionally regarded as the father of sociology. সমাজতত্ত্বের জনক, সমাজতত্ত্বের পিতা হিসেবে যদি আমরা প্রশ্ন করি, তাহলে এক বাক্যেই আমাদের সামনে চলে আসবেন অগাস্ট কোথ, যিনি হচ্ছেন একজন ফরাসি দার্শনিক, ফ্রেঞ্চ সোশ্যাল ফিলোসফার। হি কয়েন্ড দ্য টার্ম সোশিওলজি, সমাজতত্ত্ব, সোশিওলজি, এই যে টার্মটা, এই টার্মটা তিনি দিয়েছেন অগাস্ট কোথ। হি ডিস্টিংগুইশড দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি ফ্রম অল আদার সায়েন্সেস। মানে কোথ চেয়েছেন যে অন্যান্য সমস্ত সামাজিক বিজ্ঞান থেকে সোশিওলজিকে আলাদা করতে, এবং এই আলাদা করার ক্ষেত্রে বিশেষত্বটা কি? সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের বিষয়বস্তু, সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্র। অন দ্য বেসিস অফ দিস সাবজেক্ট ম্যাটার উই ক্যান ডিফারেন্সিয়েট সোশিওলজি ফ্রম অল আদার সোশ্যাল সায়েন্সেস। কোথ চেয়েছেন এই বিষয়বস্তু বা আলোচনা ক্ষেত্রের মধ্যে দিয়ে সমাজতত্ত্বকে অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে আলাদা করতে। হি ডিফাইন্ড সোশিওলজি অ্যাজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমেনা। তিনি সমাজতত্ত্বকে সংজ্ঞা দিয়েছেন এই বলে যে সমাজতত্ত্ব হচ্ছে সামাজিক ঘটনাসমূহের একটা বিজ্ঞান, সাবজেক্ট টু ন্যাচারাল অ্যান্ড ইনভেরিয়েবল লস, এবং অবশ্যই এর সাথে প্রাকৃতিক এবং অপরিবর্তনীয় যে সূত্র, এগুলো যুক্ত থাকবে। দ্য ডিসকভারি অফ হুইচ ইজ দ্য অবজেক্ট অফ ইনভেস্টিগেশন। অর্থাৎ এই যে সেই লটাকে জানা, বোঝা, ডিসকভার করা, সেটাই হবে এর মূল লক্ষ্য। অর্থাৎ সোশ্যাল ফেনোমেনা, সামাজিক ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ঘটছে কিভাবে, সেটাকে ভালো করে জানা, বোঝা, সেটা হচ্ছে সোশিওলজির কাজ। কোথ কনসেন্ট্রেটেড হিজ এফোর্টস টু ডিটারমিন দ্য নেচার অফ হিউম্যান সোসাইটি and the laws and principles underlying its growth and development. কোথ চেষ্টা করেছেন আমাদের যে মানব সমাজ, তার যে প্রকৃতি, সেই প্রকৃতিকে এক্সপ্লোর করা,
এবং এই হিউম্যান সোসাইটির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে কি কি ধরনের নীতি বা কি কি ধরনের সূত্র কাজ করছে সেগুলোকে এক্সপ্লোর করা। হি এস্টাবলিশড দ্য মেথডস টু বি এমপ্লয়েড ইন স্টাডিং সোশ্যাল ফেনোমেনা। হোয়াট উইল বি দ্য মেথড? আমি সামাজিক ঘটনাগুলো যে আলোচনা করব, সেই সামাজিক ঘটনাগুলোর মেথডটা কি হবে? ফলে সেই মেথডসগুলোকে এস্টাবলিশ করেছেন অগাস্ট কোথ, which are very essential for understanding social phenomena. He believed that the sciences follow one another in a definite and logical social order. কোথ বিশ্বাস করতেন যে বিজ্ঞান যেগুলো আছে সেই বিজ্ঞানগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা সুনির্দিষ্ট সম্পর্ক আছে এবং একটা লজিক্যাল সোশ্যাল অর্ডার আছে, and that all inquiry goes through certain stages. এবং তিনি এটাও বলেছেন, আমরা যে অনুসন্ধিৎসাগুলো করছি, আমরা যে ইনকোয়ারিটা করছি, আমরা যে এক্সপ্লোরেশনটা চালাচ্ছি, এগুলোর নির্দিষ্ট কতগুলো স্টেজেস বা পর্যায় আছে। ওয়ান ইজ দ্য থিওলজিক্যাল, যেটাকে আমরা বলছি ঐশ্বরিক পর্যায়, দ্য মেটাফিজিক্যাল আধিবিদ্যক পর্যায়, অ্যান্ড দ্য পজিটিভ অর সায়েন্টিফিক, আরেকটি হচ্ছে দৃষ্টবাদী অথবা বৈজ্ঞানিক পর্যায়। কোথ সেড দ্যাট social phenomena like physical phenomena can be studied objectively by the help of positive method. Positive method means কি? দৃষ্টবাদী পদ্ধতি। পজিটিভিজম মানে দৃষ্টবাদ। কোথ বলছেন যে সামাজিক যে ঘটনাগুলো ঘটছে, সোশ্যাল ফেনোমেনা, সেগুলো প্রাকৃতিক ঘটনাগুলোর মতোই কিন্তু আমরা স্টাডি করতে পারি অবজেক্টিভলি। এখানে অবজেক্টিভলি কথাটার মানেটা হচ্ছে বিষয়গতভাবে, যেখানে লজিক থাকবে, সায়েন্স থাকবে, রেশনালিটি থাকবে, রিজনিং থাকবে। আর পজিটিভ মেথড মানে হচ্ছে এখানে অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড কম্পারিজন, অর্থাৎ পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং তুলনামূলক বিচার বিশ্লেষণ। অ্যাকর্ডিং টু হিম, sociology can be studied in two main parts. One is social statics and the other one is social dynamics. কোথ মনে করতেন যে সোশিওলজিকে আমরা দুটো ভাবে আলোচনা করতে পারি, দুটো অংশে আলোচনা করতে পারি। একটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক্স, যেটাকে আমরা বলছি সামাজিক স্থিতিবিদ্যা, অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ সোশ্যাল ডাইনামিক্স, সামাজিক গতিবিদ্যা। সোশ্যাল স্ট্যাটিক্স কনসার্নস উইথ দ্য স্টাডি অফ মেজর সোশ্যাল ইনস্টিটিউশনস লাইক ফ্যামিলি, ইকোনমি অর পলিটি। সামাজিক স্থিতিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? আমাদের সোসাইটিতে আমরা জানি দেয়ার আর মেনি সোশ্যাল ইনস্টিটিউশনস লাইক ফ্যামিলি, পরিবার আছে, ইকোনমি মানে অর্থনীতি আছে, পলিটি মানে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল ইনস্টিটিউশনস আছে। সেই সোশ্যাল ইনস্টিটিউশনসগুলোকে স্টাডি করার একটা প্রক্রিয়া বা একটা মাধ্যম হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক্স, সামাজিক স্থিতিবিদ্যা। Sociology is viewed as the study of interrelations between those institutions. এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল ইনস্টিটিউশনস আছে, ফ্যামিলি, ইকোনমি, পলিটি, রিলিজিয়াস ইনস্টিটিউশন, লিগাল ইনস্টিটিউশন, প্রত্যেকটা সোশ্যাল ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু নিজেদের সাথে অন্যদের একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে, আন্তঃসম্পর্ক রয়েছে, এবং এই ইন্টার রিলেশনশিপটাকে স্টাডি করছেন হচ্ছে সোশিওলজি। সো সোশিওলজি ইজ ভিউড অ্যাজ দ্য স্টাডি অফ interrelations between those institutions. Social dynamics focuses on whole societies as the unit of analysis and reveals how they develop and change over time. সামাজিক গতিবিদ্যা কি করে? সামাজিক গতিবিদ্যার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমগ্র সমাজ, মেইন ফোকাস অফ অ্যাটেনশন, হোল সোসাইটিজ। এবং সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল ডাইনামিক্স এটাও আলোচনা করার চেষ্টা করে কিভাবে এই সোসাইটিসগুলো সময়ের সাথে সাথে বিকশিত হচ্ছে এবং পরিবর্তিত হচ্ছে। কোথ গেভ ইম্পর্টেন্স অন পজিটিভ অ্যাপ্রোচ, অবজেক্টিভিটি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাটিটিউড কন্ট্রিবিউটেড টু দ্য প্রোগ্রেস অফ সোশ্যাল সায়েন্সেস ইন জেনারেল। একটা সমাজ বিজ্ঞান, সেই সমাজ বিজ্ঞানের প্রগতির ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরস আছে। পজিটিভ অ্যাপ্রোচ, যেটাকে আমরা একটু আগেই বললাম, দৃষ্টবাদী পদ্ধতি, অবজেক্টিভিটি
মানে যেটা একটু আগেই বললাম, বিষয়গত দৃষ্টিভঙ্গি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাটিটিউড, বৈজ্ঞানিক মানসিকতা, এগুলোই কিন্তু একটা সমাজ বিজ্ঞানকে সমৃদ্ধ করে। কোত এই সমস্ত ফ্যাক্টরসগুলোর উপর গুরুত্ব দিয়েছেন। ল অফ 3 স্টেজেস অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে অগাস্কোতের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব বা থিওরি। In this theory, he established the close relation between intellectual evolution and social progress. Intellectual evolution মানে আমরা জানি যে বৌদ্ধিক বিবর্তন, সেই বৌদ্ধিক বিবর্তনের সাথে সমাজের যে প্রগতির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেটা কোত এখানে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। ল অফ 3 স্টেজেস অফ সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি বলছেন দ্য থিওলজিক্যাল স্টেজ অর ফিকটিশিয়াস স্টেজ, যেটা হচ্ছে ঐশ্বরিক পর্যায়, এবং এই স্টেজটা, দ্যাট পার্টিকুলার স্টেজ ইজ সাবডিভাইডেড ইনটু 3 সাব স্টেজেস। ওয়ান ইজ ফেটিজম, the another is polytheism and the third one is monotheism। অর্থাৎ অচেতন পদার্থের উপর অন্ধবিশ্বাস, যেটাকে ফেটিজম বলা হচ্ছে। তারপরে যখন আরো আমাদের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটলো, তখন বিলিফ ইন মাল্টিপল গডস অ্যান্ড গডেসেস, যাকে আমরা বলছি পলিথিজম, বহু ঈশ্বরবাদ, এবং মনোথিজম, তারপরে আমাদের ক্ষেত্রে আসছে বিলিফ ইন ওয়ান গড। এবং দেখা যাচ্ছে এই যে থিওলজিক্যাল স্টেজটা বা ফিকটিশিয়াস স্টেজটা, সেটা বেসিক্যালি মিলিটারিস্টিক ফর্ম অফ সোসাইটিতে আমরা দেখছি। নেক্সট হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ, যেটা শর্ট লিভড অনেক অ্যাকর্ডিং টু কোত, যেখানে মানুষ বিশ্বাস করছে কিছু মেটাফিজিক্যাল ফোর্স বা মেটাফিজিক্যাল এন্টিটির উপর, আধিবিদ্যক কোনো সত্তার উপর মানুষ নির্ভর করছে। এবং এখানে আমরা লিগালিস্টিক ফর্ম অফ সোসাইটির প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি। আর দ্য থার্ড স্টেজে আমরা বলছি সেটা হচ্ছে পজিটিভ স্টেজ অর সায়েন্টিফিক স্টেজ, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত পর্যায়ে বা বিজ্ঞানবাদী পর্যায়ে বা দৃষ্টবাদী পর্যায়, যেখানে সায়েন্স, লজিক, রেশনালিটি এগুলো ভীষণভাবে আসছে। যে স্টেজে আমরা সায়েন্টিস্ট এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ডমিনেন্ট রোল প্লে করছে, এবং এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে রিচ করছি। কোত সায়েন্সের ক্লাসিফিকেশনও করেছেন, ক্লাসিফিকেশন অফ সায়েন্সেস, বিজ্ঞানের শ্রেণীবিন্যাসকরণ করেছেন। ক্লাসিফিকেশন অফ সায়েন্সেস ensures that sociology depends heavily on the achievements of other sciences। অর্থাৎ তিনি বলছেন যে সোশিওলজি একটা সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা নির্ভর করছে অন্য বিজ্ঞানের অ্যাচিভমেন্ট বা সাফল্যের উপর। অর্থাৎ তার কাছে যে প্রত্যেকটা বিজ্ঞান অন্যের সাথে ভীষণভাবে রিলেটেড, এবং তিনি কি করেছেন, তিনি একটা হায়ারার্কি অফ সায়েন্সেস, অর্থাৎ বিজ্ঞানের একটা স্তর বিন্যাস করেছেন, যেখানে ম্যাথামেটিক্সকে নিয়ে বেস বলছেন, তারপরে অ্যাস্ট্রোনমি, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপর বায়োলজি, তার উপর সোশিওলজি বলে একটা স্ট্রাকচার তিনি তৈরি করেছেন। এবং এখানে আমাদের যে মুভমেন্টটা হচ্ছে ফ্রম লোয়ার টু দ্য আপার লেভেলে, সেটা কি, আমরা যত উপরের দিকে উঠব তত আমাদের কমপ্লেক্সিটি বা জটিলতা বাড়বে এবং তত জেনারেলিটি ডিক্রিজ করতে শুরু করবে। এই রকম একটা বেসিক প্রেমিস, সেই প্রেমিস দিয়ে তিনি ক্লাসিফিকেশন অফ সায়েন্সটা ডেভেলপ করেছেন, বিজ্ঞানের স্তর বিন্যাসটা তিনি করেছেন। কোত গেভ ইম্পর্টেন্স অন দ্য সায়েন্টিফিক মেথড, অর্থাৎ কোতের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে কোত কিন্তু সোশিওলজিকে একদম ন্যাচারাল সায়েন্সের মডেলে ডেভেলপ করতে চেয়েছেন, ফলে বারবার হি গেভ প্রাইম ইম্পর্টেন্স অন সায়েন্টিফিক মেথড, বিজ্ঞানসম্মত পদ্ধতি, বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকে তিনি বারবার গুরুত্ব দিয়েছেন, হাইলাইট করছেন। He viewed sociology not just a pure science but also an applied science। কোতের কাছে সোশিওলজি শুধুমাত্র একটা পিওর বা থিওরিটিক্যাল সায়েন্স নয়, ইট হ্যাজ অলসো সাম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন। সোশিওলজির কিছু ব্যবহারিক দিকও আছে, এবং ফলে সোশিওলজিকে তিনি একটা ব্যবহারিক বা প্রায়োগিক বিজ্ঞান, দ্যাট ইজ কল্ড অ্যাপ্লাইড সায়েন্স, সেই হিসাবে তিনি দেখিয়েছেন। পজিটিভ ফিলোসফি, positive polity, etc. are contributions of Koth to the development of sociological literature। এরকম এখানে কয়েকটা তার লেখা সাইট করা হলো, যেটা সোশিওলজিক্যাল লিটারেচারকে এনরিচ করেছে বলা যায়। নেক্সট, হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সার, an English scholar, contributed a great deal to the establishment of sociology as a systematic discipline। স্পেন্সার ছিলেন ব্রিটিশ, তিনিও কিন্তু সোশিওলজিকে একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন হিসেবে,
একটা সুসংহত শাস্ত্র বা বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। হি ফোকাসড হিজ অ্যাটেনশন অন ফ্যামিলি, পলিটিক্স, রিলিজিয়ন, সোশ্যাল কন্ট্রোল, ইন্ডাস্ট্রি অর ওয়ার্ক। তার আলোচনার বিষয়বস্তু ছিল পরিবার, রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা, ধর্ম, সামাজিক নিয়ন্ত্রণ, শিল্প অথবা কাজ। হি স্ট্রেসড the obligation of sociology to deal with the interrelations between the different elements of society. In his view, society consists of different elements, and each and every element is very much interrelated with each other. সেক্ষেত্রে যে সমাজ তো বিভিন্ন ধরনের উপাদান নিয়ে তৈরি, এবং এই প্রত্যেকটা উপাদান একে অন্যের সাথে ভীষণভাবে জড়িত, ভীষণভাবে সম্পৃক্ত, ফলে তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন বা আন্তর সম্পর্ক রয়েছে। সোশিওলজি সেটাকেই স্টাডি করবে, সেটাকেই হাইলাইট করবে। অ্যাকর্ডিং টু হিম, সোশিওলজি শুড টেক দ্য হোল সোসাইটি অ্যাজ ইটস ইউনিট ফর অ্যানালিসিস। স্পেন্সার মনে করছেন যে সোশিওলজির মূল আলোচনার একক হচ্ছে, আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামগ্রিক সমাজ, তাকে আলোচনা করা। ইন হিজ ফেমাস অর্গানিক অ্যানালজি, স্পেন্সার মেড এ কম্প্যারিজন বিটুইন সোসাইটি অ্যান্ড বায়োলজিক্যাল অর্গানিজম। স্পেন্সারের যে বিভিন্ন তত্ত্বগুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে অর্গানিক অ্যানালজি, জৈবিক তত্ত্ব। এখানে স্পেন্সার কি করেছেন, একটা তুলনামূলক আলোচনা করেছেন, কম্প্যারিজন করেছেন বায়োলজিক্যাল অর্গানিজমের সাথে সোসাইটির, জীবদেহের সঙ্গে প্রাণীদেহের সাথে সমাজের, এবং এখানে তিনি পয়েন্ট আউট করেছেন তার সিমিলারিটিস অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্সেস, মিলগুলো কোথায়, অমিলগুলো কোথায়, সেগুলো দেখানোর চেষ্টা করেছেন। He emphasized the laws of evolution and tried to universalize them. তিনি যেরকম বিবর্তনের তত্ত্ব ডেভেলপ করেছেন, সোশ্যাল এভলিউশন সামাজিক বিবর্তনের তত্ত্ব ডেভেলপ করেছেন। তিনি বলেছেন সোসাইটি ইজ মুভিং ফ্রম দ্য সিম্পল টু দ্য কম্পাউন্ড সোসাইটি। সেখানে তিনি সিম্পল সোসাইটি, কম্পাউন্ড সোসাইটি, ডাবলি কম্পাউন্ড সোসাইটি, ট্রিপলি কম্পাউন্ড সোসাইটির কথা বলছেন। সরল সমাজ, যৌগিক সমাজ, দ্বিগুণ যৌগিক সমাজ, ত্রিগুণ যৌগিক সমাজের কথা বলছেন। এবং তিনি বলছেন যে তার যে থিওরি অফ এভলিউশন, ল অফ এভলিউশন, এটাকে ইউনিভার্সালাইজ করার চেষ্টা করেছেন, এটা সাধারণীকরণ করার চেষ্টা করেছেন, সার্বজনীন করার চেষ্টা করেছেন স্পেন্সার। হি ওয়াজ এ সাপোর্টার অফ দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি কেন্দ্রিকতা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, তার একজন সাপোর্টার, পৃষ্ঠপোষক ছিলেন, সমর্থক ছিলেন হার্বার্ট স্পেন্সার। ফার্স্ট প্রিন্সিপলস, the study of sociology, the principles of sociology, the man versus the state, etc. are contributions of Spencer to the growth of sociological literature. অর্থাৎ সমাজতত্ত্বের পরিধি, সমাজতত্ত্বের পরিমণ্ডলী স্পেন্সারের বিভিন্ন ধরনের লেখা বা রাইটিংসের মধ্যে দিয়ে সমৃদ্ধ হয়েছে, তার মধ্যে কতগুলোর এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট, কার্ল মার্কস। কার্ল মার্কস is regarded as one of the most profound and original sociological thinkers. সমাজতত্ত্বের যে সমস্ত চিন্তাবিদরা রয়েছেন বা সমাজতাত্ত্বিকরা রয়েছেন তার মধ্যে একটা ইউনিক বা অভিনব বা একটা বিশিষ্ট জায়গা অধিকার করে আছেন কার্ল মার্কস তার চিন্তা ভাবনার অভিনবত্ব দিয়ে। He believed that the task of the social scientist was not merely to describe the world, it was to change it. তিনি বিশ্বাস করতেন একজন সমাজবিজ্ঞানীর লক্ষ্য শুধুমাত্র এটা হওয়া উচিত নয় তার সামনে যে জগৎটা আছে তাকে শুধুমাত্র ব্যাখ্যা করা, বর্ণনা করা, কিভাবে এর পরিবর্তন করা যায় সেটাও কিন্তু তার আলোচনার বিষয়ে ওঠা উচিত। He saw social conflict and the inevitability of revolution. তিনি সামাজিক দ্বন্দ্বকে তুলে ধরেছেন এবং বিপ্লবের যে আবশ্যকীয়তা, বিপ্লবের যে প্রয়োজনীয়তা সেটাকেও তিনি তুলে ধরেছেন। অ্যাকর্ডিং টু হিম, দ্য কি টু হিস্ট্রি ইজ ক্লাস কনফ্লিক্ট। ইতিহাসের মূল চালিকা শক্তি হচ্ছে শ্রেণীদ্বন্দ্ব বা শ্রেণী সংঘাত। দ্য বিটার স্ট্রাগল বিটুইন দ্য ক্যাপিটালিস্টস অ্যান্ড দ্য লেবারার্স অর বিটুইন দোজ হু ওন দ্য মিনস অফ প্রডিউসিং ওয়েলথ অ্যান্ড দোজ হু ডু নট। অর্থাৎ এই যে ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণীদ্বন্দ্ব পুঁজিবাদী সমাজে মার্কস বলছেন কাদের সাথে কাদের হবে, ক্যাপিটালিস্ট বা যারা পুঁজিপতি বা পুঁজিবাদী গোষ্ঠী,
তাদের সাথে হবে ওয়ার্কিং ক্লাস বা লেবারার্স, যাকে মার্কস প্রোলেতারিয়েট বলছেন। ক্যাপিটালিস্টরা হচ্ছে ওনার্স অফ দ্য মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের উপায়গুলোর তারা মালিক। আর যারা ওয়ার্কার্স তারা হচ্ছে নন ওনার অফ দ্য মিনস অফ দ্য প্রোডাকশন, তারা কিন্তু উৎপাদনের উপায়গুলোর মালিক নয়। দে হ্যাভ নাথিং জাস্ট টু সেল দেয়ার লেবার পাওয়ার, তাদের কিচ্ছু নেই, তারা শুধু তাদের শ্রম শক্তিটা বিক্রি করবে। মার্কস গেভ ইম্পর্টেন্স অন দ্য ইকোনমিক বেস অফ দ্য সোসাইটি। অ্যাকর্ডিং টু হিম, ইকোনমি কনস্টিটিউটস দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। সমাজের একটা মেরুদণ্ড হচ্ছে অর্থনীতি, এবং সেই অর্থনীতির উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের পলিটিক্যাল সিস্টেম, রিলিজিয়াস সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, যাদেরকে তিনি সুপারস্ট্রাকচার বা উপরিসৌধ হিসেবে উল্লেখ করছেন। দ্য ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস অফ 1844, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো অফ 1848, দ্য ক্যাপিটাল এক্সেট্রা আর দ্য ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস অফ মার্কস। এগুলো হচ্ছে মার্কসের কিছু সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন। এছাড়াও আরও অনেক মার্কসের পাবলিকেশনস আছে, রাইটিংস আছে, যেগুলো সোশিওলজিকে একটা ইউনিক ডাইমেনশন দিয়েছে। এমিল দুরখাইম। দুরখাইম, the French thinker, considered societies as such to be important units of sociological analysis. এমিল দুরখাইমও একজন ফরাসি সমাজতত্ত্ববিদ। তিনি মনে করেছেন যে সোশিওলজিক্যাল অ্যানালিসিস অর্থাৎ সমাজতাত্ত্বিক বিশ্লেষণের মূল বিষয়টা হওয়া উচিত সমাজ বা সোসাইটি। হি গেভ ইম্পর্টেন্স অন স্টাডিং ডিফারেন্ট টাইপস অফ সোসাইটি কম্পারেটিভলি। তিনি বিভিন্ন ধরনের সমাজের মধ্যে একটা তুলনামূলক বিচার বিশ্লেষণ করেছেন। ইন হিজ ভিউ, দ্য আলটিমেট সোশ্যাল রিলিটি ইজ দ্য গ্রুপ, নট দ্য ইন্ডিভিজুয়াল। তার কাছে আলটিমেট সমাজ বাস্তবতা, মানে চূড়ান্ত সমাজ বাস্তবতাটা হচ্ছে গোষ্ঠী, ব্যক্তি নয়। সোশ্যাল লাইফ হ্যাজ টু বি অ্যানালাইজড ইন টার্মস অফ সোশ্যাল ফ্যাক্টস। সামাজিক জীবন, সেই সামাজিক জীবনকে আমাদের আলোচনা করতে হবে সোশ্যাল ফ্যাক্ট, যাকে আমরা বলছি সামাজিক বস্তু সত্য, তার উপর বেস করে। সোশ্যাল ফ্যাক্টস আর দ্য প্রপার স্টাডি অফ সোশিওলজি। সোশিওলজি কি করবে? সোশিওলজি এই সোশ্যাল ফ্যাক্টসগুলোকেই স্টাডি করবে। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, সুইসাইড, the elementary forms of the religious life, etc. are the major contributions of Durkheim to the growth of sociological literature. অর্থাৎ সমাজতত্ত্বের বিকাশের ক্ষেত্রে তার এই সমস্ত লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার gave importance on individual as the basic unit of society. ম্যাক্স ওয়েবারের আলোচনার মূল বিষয়বস্তু, অর্থাৎ ম্যাক্স ওয়েবার মনে করতেন সমাজের আলোচনার মূল বিষয়বস্তু হওয়া উচিত ব্যক্তি। অ্যাকর্ডিং টু হিম, দ্য ফাইন্ডিংস অফ সোশিওলজিক্যাল লস ইজ বাট এ মিনস টু আন্ডারস্ট্যান্ড ম্যান। তিনি মনে করতেন এই যে সমাজতাত্ত্বিক যে সূত্র বা ল, সেইগুলো খুঁজে বার করা, তার অর্থ হচ্ছে মানুষকে বোঝা, মানুষকে জানা, মানুষকে আত্মস্থ করা, মানুষকে আয়ত্ত করা। ইন হিজ ভিউ, sociological method is a combination of inductive or statistical generalization with Verstehen, that means understanding, interpretation by the aid of an ideal type of behavior that is assumed to be rationally or purposefully determined. ওয়েবারের কাছে সমাজতাত্ত্বিক পদ্ধতিটা হচ্ছে এক ধরনের আরোহী অথবা পরিসংখ্যানগত সাধারণীকরণ, যেখানে ভার্স্টিহেন, যে ভার্স্টিহেন কথাটার মানেটা হচ্ছে সিমটমেটিক বা সিম্প্যাথেটিক ইন্ট্রোস্পেকশন, মানে সহানুভূতিপূর্ণ অন্তর্দর্শন। অর্থাৎ ইন্ডিভিজুয়াল একজন, তিনি হচ্ছেন একজন অ্যাক্টর, তিনি হচ্ছেন অ্যাক্ট করছেন। তিনি একটা অ্যাক্ট করছেন, আমি তার জায়গায় থাকলে কিভাবে অ্যাক্ট করতাম, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ভার্স্টিহেন। এবং এখানে একটা আইডিয়াল টিপিক্যাল বিহেভিয়ারের কথা ওয়েবার বলছেন। আইডিয়াল টিপিক্যাল কনস্ট্রাকশন মানে আইডিয়াল টাইপ অফ বিহেভিয়ার ইজ এ বেঞ্চমার্ক, ইট ইজ এ স্ট্যান্ডার্ডাইজেশন। যেটা একটা বেঞ্চমার্ক তিনি তৈরি করেছেন, ইন রিয়েলিটি সেই বেঞ্চমার্ক থেকে কতটা ডিভিয়েট করছে, বিচ্যুত হয়ে আছে, সেইটা
তিনি আলোচনার মধ্যে আনার চেষ্টা করেছেন তার আইডিয়াল টিপিক্যাল কনস্ট্রাক্টের মধ্যে দিয়ে। He introduced a special method called the method of understanding, that is Varstian, for the study of social phenomena. সমাজের যে ঘটনাগুলো যেগুলো ঘটছে, সামাজিক যে ঘটনাগুলো, সেই সামাজিক ঘটনাগুলোকে আলোচনা করার জন্য তিনি ভার্স্টিয়ান মেথডটা, যেটাকে আমরা বলছি দ্য মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, উপলব্ধি করা, সেই বিষয়টাকে তিনি ইন্ট্রোডিউস করেছেন। He stressed the importance of maintaining objectivity and neutrality of value judgments in social sciences. অর্থাৎ সমাজ বিজ্ঞানে তিনি বিষয়গত আলোচনা এবং মূল্যবোধ নিরপেক্ষ আলোচনাকে সব সময় গুরুত্ব দিয়েছেন, যেখানে your focus of attention should be impartial. You have to be logical, তোমাকে লজিক্যাল হতে হবে, you have to be rational, you have to be scientific in your outlook. সেইটা যেখানে তোমার মধ্যে কোনো ভ্যালু লোডেড কোনো বিষয় থাকবে না, মূল্যবোধ, তুমি নিরপেক্ষ হবে, এই বিষয়টাকে ওয়েবার গুরুত্ব দিয়েছেন। ইকোনমি অ্যান্ড সোসাইটি, দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, দ্য মেথোডোলজি অফ সোশ্যাল সায়েন্সেস এক্সেট্রা আর দ্য মেজর কন্ট্রিবিউশনস অফ হিম টু সোশিওলজি। অর্থাৎ সোশিওলজিকে তিনি সমৃদ্ধ করেছেন তার এই সমস্ত বক্তব্য, যেগুলো তার বিভিন্ন বইতে পাবলিশড হয়েছে, তার মধ্যে দিয়ে। নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ সোশিওলজি ইন সাবসিকুয়েন্ট পিরিয়ডস। অর্থাৎ পরবর্তী সময়ে সমাজতত্ত্বের বিকাশটা কীরকমভাবে ঘটছে। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th century and the beginning of the 20th century, sociologists as well as social thinkers like Lester F. Ward, Georg Simmel, Giddings, Hobhouse, Pareto, Tyler, Fraser, Malinowski and others contributed significantly to the growth and development of sociology. ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে আমরা দেখছি এই সমস্ত যে স্কলার্সরা, সোশ্যাল থিঙ্কার্সরা, সোশিওলজিস্টরা, তারা তাদের ডিফারেন্ট পার্সপেক্টিভস, ডিফারেন্ট ভিউ পয়েন্ট দিয়ে সমাজতত্ত্বের বিকাশকে আরও বেশি অ্যাক্সিলারেট করেছেন, ত্বরান্বিত করেছেন। সোশিওলজি experienced a rapid development in the 20th century, most notably in France, Germany, the United States and England. সমাজতত্ত্বের জয়যাত্রা সমস্ত বিশ্বজুড়েই অনুভূত হচ্ছে 20th century বা বিংশ শতাব্দীতে, যেখানে আমাদের কাছে নোটওয়ার্দি হচ্ছেন ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড স্টেটস এবং ইংল্যান্ড। এই সব জায়গাগুলোতে এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অনেক নোটিশেবল হচ্ছে, অনেক বেশি নোটিশেবল হচ্ছে। এমিনেন্ট সোশিওলজিস্ট লাইক সোরোকিন, ট্যালকট পার্সন্স, আরকে মার্টন, জিন্সবার্গ, কিংসলে ডেভিস, অকবার্ন, কার্ল ম্যানহাইম and others have further developed the subject by their social investigations and writings. এই সমস্ত যারা বিখ্যাত বিখ্যাত সমাজতত্ত্ববিদ, তারা তাদের সামাজিক অনুসন্ধিৎসা, সোশ্যাল ইনভেস্টিগেশনস এবং লেখনী, তার মধ্যে দিয়ে সোশিওলজিকে অনেক বেশি বিকশিত করেছেন। নাও ডেভেলপমেন্ট অফ সোশিওলজি ইন ইন্ডিয়া। আমাদের এই আলোচনাটা ইনকমপ্লিট থেকে যাবে যদি না আমরা ইন্ডিয়াতে সোশিওলজির ডেভেলপমেন্ট নিয়ে সামান্য একটু আলোকপাত না করি। আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, sociology was introduced to India as an academic discipline, being closely linked with anthropology. প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতবর্ষে সোশিওলজি একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে ইন্ট্রোডিউসড হলো, যখন অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব তার সাথে সোশিওলজিকে লিঙ্ক করে, সংযুক্ত করে পড়ানো হতো। সোশিওলজিক্যাল বুলেটিন অ্যান্ড জার্নাল অফ সোশ্যাল সায়েন্সেস অ্যাক্সিলারেটেড দ্য সোশিওলজিক্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ এই সোশিওলজিক্যাল বুলেটিন বলি বা জার্নাল অফ সোশ্যাল সায়েন্সেস, তাতে যে সমস্ত লেখাপত্রগুলো পাবলিশড হতো বা পাবলিশড হয়, সেগুলো বরঞ্চ বলা যেতে পারে যে সোশিওলজির মুভমেন্টের একটা রাস্তা খুলে দিয়েছিল। ইন্ডিয়ান সোশিওলজিস্ট লাইক জি.এস. ঘুরে, বিনয় কুমার সরকার,
রাধা কমল মুখার্জি, ধুর্যটি প্রসাদ মুখার্জি, এম.এন. শ্রীনিবাস, এস.সি. দুবে, এ.আর. দেশাই, ইরাবতী কার্ভে, Andre Beti and others have contributed immensely to the enrichment of this discipline in India. They are the Indian sociologists. তারা তাদের ডাইমেনশন দিয়ে, তাদের পার্সপেক্টিভ দিয়ে, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যে আলোচনা করেছেন সোসাইটিকে বা সমাজকে নিয়ে যে আলোচনা করেছেন, সেটা ইন্ডিয়ান সোশিওলজিকে ফ্লারিশ করেছে, ইন্ডিয়ান সোশিওলজিকে এনরিচ করেছে, সমৃদ্ধ করেছে। সুতরাং এই যে আমাদের এন্টার ডিসকাশনটা হলো, সেই এন্টার ডিসকাশনের উপর বেস করে উই ক্যান আউটলাইন এই জেনারেল সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। আমরা সমাজতত্ত্বের মূল যে আলোচ্য বিষয়বস্তু তার একটা ফ্রেমওয়ার্ক আমরা করতে পারি। সোশিওলজিক্যাল অ্যানালিসিস মানে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, সেটা হচ্ছে একটা সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি হতে পারে। কি ধরনের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ? হিউম্যান কালচার অ্যান্ড সোসাইটি, মানব সংস্কৃতি এবং সমাজ, তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ। সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, যে বিভিন্ন ধরনের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিগুলো আছে তার বিশ্লেষণ। সোশিওলজিক্যাল মেথড ইন সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞানগুলোতে যে বিভিন্ন ধরনের সমাজতাত্ত্বিক মেথড রয়েছে, আলোচনার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রকরণ রয়েছে, সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ। Another important subject matter of sociology will be primary units of social life. সেই প্রাইমারি ইউনিটস অফ সোশ্যাল লাইফ মানে সামাজিক জীবনের প্রাথমিক যে এককগুলো, সেগুলো নিয়ে স্টাডি করতে পারে। তার মধ্যে সোশ্যাল অ্যাক্টস অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ থাকতে পারে, সামাজিক কার্যপ্রক্রিয়া, সামাজিক সম্পর্ক থাকতে পারে। ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, গ্রুপস গোষ্ঠী, কমিউনিটিজ সম্প্রদায়, অ্যাসোসিয়েশনস সংঘ, অর্গানাইজেশন সংগঠন, পপুলেশন জনসংখ্যা, সমাজ, এগুলো সব থাকতে পারে। সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজির মধ্যে বেসিক সোশ্যাল ইনস্টিটিউশন খুব ইম্পর্ট্যান্ট। বেসিক সোশ্যাল ইনস্টিটিউশনসের মধ্যে ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, ইকোনমি, পলিটিক্যাল অ্যান্ড লিগাল, রিলিজিয়াস, এডুকেশনাল, রিক্রিয়েশনাল, অ্যাস্থেটিক অ্যান্ড এক্সপ্রেসিভ ইনস্টিটিউশনসগুলো থাকতে পারে। পরিবার, জ্ঞাতিত্ব, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, আইনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের আমোদ প্রমোদের প্রতিষ্ঠান, এইগুলো আলোচনার মধ্যে থাকতেই পারে। সোশিওলজির সাবজেক্ট ম্যাটারের মধ্যে ফান্ডামেন্টাল সোশ্যাল প্রসেসেস, মূল যে সমাজ প্রক্রিয়া, সেগুলো থাকতে পারে। দ্যাট মিনস কোঅপারেশন, অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন মানে সহযোগিতা, অভিযোজন, আত্মিককরণ, সোশ্যাল কনফ্লিক্ট সামাজিক দ্বন্দ্ব, কমিউনিকেশন যোগাযোগ, সোশ্যালাইজেশন সামাজিকীকরণ, সোশ্যাল এভলিউশন সামাজিক বিবর্তন, সোশ্যাল কন্ট্রোল সামাজিক নিয়ন্ত্রণ, সোশ্যাল ডেভিয়েন্স সামাজিক বিচ্যুতি, সোশ্যাল ইন্টিগ্রেশন সামাজিক সংহতি, সোশ্যাল চেঞ্জ সামাজিক পরিবর্তন, এগুলো সবই আসতে পারে সোশিওলজির সাবজেক্ট ম্যাটারের মধ্যে। সো here we conclude, the ultimate goal of sociology is to acquire knowledge about society like all the sciences. তাহলে সমাজতত্ত্বের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে অন্যান্য সমস্ত বিজ্ঞানের মতোই সমাজকে জানা, the study of society, সমাজকে জানা। স্যামুয়েল কোয়েগনিক মন্তব্য করছেন, the objective of sociology is to improve man's adjustment to life by developing objective knowledge concerning social phenomena that can be used to deal effectively with social problems. স্যামুয়েল কোয়েগনিক বলছেন, সমাজতত্ত্বের লক্ষ্যটা কি হবে? সেটা হবে মানুষকে তার জীবনের সাথে মানিয়ে চলার একটা ক্ষমতা তৈরি করা। সেটা কিভাবে হবে? না, যদি অবজেক্টিভ নলেজ মানে বিষয়গত জ্ঞান, সামাজিক ঘটনা সম্পর্কিত বিষয়গত জ্ঞান বিকাশের মধ্যে দিয়ে, এবং এই বিষয়গত জ্ঞান যেটাকে আমরা অবজেক্টিভ নলেজ বলছি, সেই অবজেক্টিভ নলেজকে উই ক্যান এফেক্টিভলি ইউজ টু সলভ সোশ্যাল প্রবলেমস। আমরা সামাজিক সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে এগুলোকে ইউজ করতে পারি। আমরা যে এন্টার ডিসকাশনে যে ব্লু হাইলাইটেড যে পোর্শনসগুলো আমি এখানে রেখেছি, সেইগুলো আমার এন্টার প্রেজেন্টেশনের ইম্পর্টেন্ট জায়গাগুলো।
সেগুলো যাতে তোমরা পড়ার সময় তোমাদের মাথায় থাকে সেইটা এখানে ওইভাবে আমি সেইভাবে সেটাকে রেখেছি। সো এই যে ইন্টার ডিসকাশন আমরা করলাম, সেই ইন্টার ডিসকাশনের ক্ষেত্রে কিছু টেক্সট অ্যান্ড রেফারেন্সেস তোমরা দেখতে পারো, সেই টেক্সট অ্যান্ড রেফারেন্সেস গুলো এখানে দেওয়া আছে। থ্যাংক ইউ অল।